বন্ধুরা, তোমরা দেখছো সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। আমি সৌরভ বসু আছি তোমাদের সাথে। আজকে আমাদের বিষয় হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। সামনে কেএমসি আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে। তো এখানে আমরা শুধুমাত্র কেএমসিরই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্ট্রেংথ অফ মেটেরিয়াল করবো এরকম নয়। আমরা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিভিন্ন যে পূর্ববর্তী যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকে যা যা স্ট্রেংথ অফ মেটেরিয়ালের কোয়েশ্চেন এসেছে সেই জিনিসগুলো আমরা সলভ করে একটা সিরিজ বানাবো। তো এইটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ভিডিও। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, কারণ স্ট্রেংথ অফ মেটেরিয়াল নিয়ে অনেকেরই কিছু প্রবলেম আছে। যে অনেকেই দেখা যায় কিছুজন হয়তো খুব ভালো পারে, বাদবাকি ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যেই একটা ভয় ভীতি থাকে যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল শুনলেই মনে হয় পালিয়ে যায়। তো সেই জিনিসটাকে আমরা সহজ করে পরীক্ষার আগে কিছু জিনিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে সেখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা আজকে শুরু করব। দেখতেই পাচ্ছ খাতাতে যে আমরা আজকে কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2018 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষা থেকে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এবং স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে 18টা কোয়েশ্চেন এসেছিল। প্রথম কোয়েশ্চেনে চলে যাই। তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্টও করতে পারো। প্রথমে আমরা চলে যাব 9 নম্বর কোয়েশ্চেনটা, যেটা আছে দ্য শেপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ওভার দ্য লেন্থ অফ এ বিম ক্যারিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইজ অলওয়েজ। একটা কথা আমি এখানে বলে নেব অঙ্কটায় ঢোকার আগে। আমি কালকে এটা রেকর্ডিং করতে শুরু করেছিলাম, কিন্তু রাত্রের দিকে লাইটের প্রবলেমের জন্য রেকর্ডিংটা বন্ধ করে দিতে হলো। তো সেই কারণে আমার এখানে কয়েকটা কোয়েশ্চেন মানে অলরেডি কষা হয়ে গেছে। বাকিগুলো আমরা এখানে করে করে দেখাবো যে কীভাবে করবো আমরা পরীক্ষার হলে। তো এখন যে কটা আমার 5-6টা কোয়েশ্চেন করা হয়ে গেছিলো সে কটা আগে বলে নিই। তাহলে প্রথমেই আমরা কি দেখবো, যে শেপ অফ বেন্ডিং মোমেন্ট। তাহলে শেপ চেয়েছে কার? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের। ওভার দ্য লেন্থ অফ এ বিম ক্যারিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তার মানে ইউডিএলটা আছে পুরো বিমটার উপর, এটাই আমরা ধরে নেব। এখন এইটা আমার সিম্পল সাপোর্টেড বিম না ক্যান্টিলিভার বিম এটা ইম্পর্টেন্ট নয়, কারণ শেপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা শেপ অফ শিয়ার ফোর্স ডায়াগ্রাম এইটা চেঞ্জ আসবে না। যেমন এখানে চলে যাই, যদি সিম্পল সাপোর্ট ধরি তাহলে আমরা এই ফরম্যাটটা আগে মনে রাখবো যে প্রথমে হচ্ছে পয়েন্ট লোড আছে সিম্পল সাপোর্টেড বিমে, এটা 1 নম্বর ধরবো। 2 নম্বর হচ্ছে ইউডিএল থাকবে, আর 3 নম্বর হচ্ছে ভ্যারিং লোড থাকবে। যদি আমার পয়েন্ট লোড থাকে তাহলে পয়েন্ট লোড থাকলে আমার শিয়ার ফোর্স ডায়াগ্রামের রেক্ট্যাঙ্গুলার শেপ পাবো, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ট্রায়াঙ্গেল পাবো। এরপরে চলে যাবো 2 নম্বর ইউডিএলে। এইখানে যেটা বিএমডিটা হয়েছিল, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ট্রায়াঙ্গেল হয়েছিল, ইউডিএল থাকলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়েছি এখানে। এখানে দেখা যাচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয়ে যাচ্ছে স্কোয়ার প্যারাবোলা। এই পরে 3 নম্বরে চলে যাবো ভ্যারিং লোডে। ভ্যারিং লোডে যদি যাই তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হয়ে যাবে আমাদের স্কোয়ার প্যারাবোলা, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়ে যাবে কিউবিক বা কিউবিক প্যারাবোলা। কিউবিক্যাল যে অপশন ছিল, তার মানে কিউবিক্যাল অপশন যদি থাকতো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি এটা বলে দিত যে ভ্যারিং লোড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড না বলে ভ্যারিং লোড বলতো, তাহলে আমরা বেন্ডিং মোমেন্টটা কিউবিক্যাল মারতাম। ক্লিয়ার? এরপরে যদি আমার দেখা যায় যে যদি এইটা আমাকে পয়েন্ট লোড বলে দিয়েছে, দিয়ে আমাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাইছে, তাহলে আমরা এইটা ট্রায়াঙ্গুলার যদি না পাই তাহলে আমরা কি মারবো, এখানে ট্রায়াঙ্গুলার থাকতে হতো, এটা নেই। এরপরে যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম বলতো, পয়েন্ট লোড আছে, তাহলে আমরা এটা লিনিয়ার মারতাম। ইউডিএল থাকতো তাহলে ট্রায়াঙ্গুলার মারতাম। যদি আমার ভ্যারিং লোড থাকতো তাহলে আমরা ইউভিএল, ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটা ইউডিএল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে ভ্যারিং লোড যদি থাকতো তাহলে আমরা এটাকে এসএফডিটা স্কোয়ার প্যারাবোলা মারতাম। দ্যাট ইজ হচ্ছে প্যারাবোলিক আর স্কোয়ার প্যারাবোলা সেম। তো এই ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তাহলে এখানে কোনটা অ্যান্সার করবো? বেন্ডিং মোমেন্ট চেয়েছে, তার শেপটা কেমন হবে? ইউডিএল এর জন্য, তাহলে ইউডিএল আমরা দেখেছি স্কোয়ার প্যারাবোলা, সুতরাং আমরা এটা প্যারাবোলিক মারবো। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে যাব। 19 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের ছিল এখানে যে একটা ক্যান্টিলিভার বিম আছে যেটা কিনা রেক্ট্যাঙ্গুলার ইন ক্রস সেকশন, তাহলে এটা সাবজেক্টেড টু অ্যান আইসোলেটেড লোড অ্যাট ইটস ফ্রি এন্ড। তাহলে প্রথমে আমরা একটা ক্যান্টিলিভার বিম এঁকে নিয়েছি এবং একটা ফ্রি এন্ডে আইসোলেটেড লোড মানে আমাদের মনে রাখতে হবে যে পয়েন্ট লোড বা বলবো কনসেন্ট্রেটেড লোড। ক্লিয়ার? আইসোলেটেড মানে পয়েন্ট লোড আর কনসেন্ট্রেটেড লোড কোথায় আছে? ফ্রি এন্ডে। তাহলে ক্যান্টিলিভার বিম এঁকেছি, ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড ক্যাপিটাল ডাব্লিউ আমি ধরে নিয়েছি, স্প্যানটা এল ধরে নিয়েছি। এবারে বলছি ইফ দ্য উইডথ অফ বিম ইজ ডবলড, তাহলে প্রথম কেসে যদি আমরা ধরি যে প্রথমে বিমটা কত সেকশন ছিল, সেটা হচ্ছে বি ইন্টু ডি, এইটা ছিল, এই বিমটা ছিল ফার্স্ট, সেটাকে ক্রস সেকশন 1 বলছি। পরবর্তী সময় কি করা হচ্ছে, উইডথ অফ বিমকে ডবল করা হয়েছে, তার মানে ডেপথটা সিমিলার আছে, আগেও ডি ছিল এখনও ডি আছে, কিন্তু এখানে উইথটা বি যেটা ছিল এটা এখন উইথটা 2b করা হয়েছে। তার মানে প্রথমে আমার উইথটা ছিল বি, এখন করা হয়ে গেছে এটা উইথটা 2b, তার মানে ডবল করেছি উইথটা, সেটাই বলেছে। দ্য উইথ অফ বিম ইজ ডবলড, উইথ দ্য বিম ইজ ডবলড। তাহলে ডিফ্লেকশন ফ্রি এন্ডে কি হবে? তাহলে ওয়াই যদি আমার ডিফ্লেকশন ধরি ফ্রি এন্ডে, তাহলে যখন সেকশন 1 ছিল তখন আমি ধরে নিচ্ছি যে ডিফ্লেকশনটা y1, আর যখন আমার সেকশন 2 ধরলাম মানে যখন বিটা ডবল করেছি তখন আমি ডিফ্লেকশনটা y2 ধরছি। এবার আমাদের এইখানে এটা মনে রাখতে হয় যে যদি ক্যান্টিলিভার বিমের ফ্রি এন্ডে পয়েন্ট লোড থাকে আর ক্যান্টিলিভারের টোটালটাই যদি ইউডিএল থাকে, তাহলে এইটা হচ্ছে ডিফ্লেকশনের ভ্যালু 1/3 1/8, এটা মনে রাখবো।
আর স্লোপের ভ্যালুটা তখন হবে পয়েন্ট লোডের ক্ষেত্রে 1/2, ইউডিএল এর ক্ষেত্রে 1/6। তাহলে 1/3, 1/8 ডিফ্লেকশন, আর 1/2, 1/6 এটা হচ্ছে স্লোপ অ্যাট ফ্রি এন্ড। এরপরে এইখানে যেটা মনে রাখতে হয় যে যদি পয়েন্ট লোড থাকে তাহলে ডিফ্লেকশনের ভ্যালুটা WL3/EI হবে, স্লোপে এক ঘাত কমে WL2/EI হবে। আর যদি ইউডিএল থাকে তাহলে এই ভ্যালুটাই স্মল WL4/EI হয়, আর এখানে এক ঘাত কমে গিয়ে এলে স্মল WL3/EI হবে। এইটা মনে রাখলেই কি হবে, ফ্রি এন্ডে পয়েন্ট লোড তার মানে ডিফ্লেকশন চাইছে, তার মানে আমি ফ্রি এন্ডে পয়েন্ট লোডের ডিফ্লেকশন WL3/3EI, এইটা WL3/3EI, এখানেও WL3/3EI বসিয়েছি। পার্থক্য কি করেছি, এখানে শুধু I1 বসিয়েছি, এখানে I2 বসিয়েছি। কেন করলাম, কারণ স্প্যানের কোনো চেঞ্জ বলেনি, তাহলে এল এর চেঞ্জ হয়নি, লোডের চেঞ্জ বলেনি, ডাব্লু চেঞ্জ হয়নি, ফ্লেক্সচুরাল রিজিডিটি EI এর কোনো চেঞ্জ বলেনি, কিন্তু সেকশন চেঞ্জ হওয়ার জন্য আইটা চেঞ্জ হবে। ইয়ং মডুলার সেম মেটেরিয়াল ব্যবহার হচ্ছে দুটো বিমেই, দুটো ক্রস সেকশনে, তাহলে ইটা চেঞ্জ আসেনি, কিন্তু বি চেঞ্জ হয়ে যাওয়ার জন্য বা ডি চেঞ্জ হতো, তাহলে সেকশনের চেঞ্জ আসলে কি হবে, আমরা জানি মোমেন্ট অফ ইনার্সিয়ায় চেঞ্জ আসবে। সুতরাং I1 I2 আলাদা হবে। এবার এখানে দেখো সেই কারণে WL3/3 রেখে দিয়েছি, এখানেও WL3/3 রেখে দিয়েছি। I1 এর জায়গায় আমরা বসিয়েছি কত হয়, আমরা XX যদি এখানে সেন্টার দিয়ে মানে সিজি দিয়ে বা নিউট্রাল অ্যাক্সিস দিয়ে যদি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া দেখি তাহলে সেটা হবে BD3/12, এখানেও হবে BD3/12, কিন্তু এখানে ছিল B আর এখানে উইথটা কত 2B, তাহলে BD3/12, এখানে 2B × D3/12। এইটা যদি আমরা কষি তাহলে এখানে 12টাকে এর উপরে তুলে দিয়েছি, তাহলে 12/3 মানে 4/3, আচ্ছা ভুল বলছি, 12টা যদি এখানে চলে যায় 12/3 কেটে গিয়ে এটা 4 হয়ে যাচ্ছে, 3টা নিচে থাকছে না, তাহলে কি হয়ে যাচ্ছে যে উপরে চলে গেল 12/3, তার মানে উপরে 4 থাকলো WL3, 4WL3 বাই নিচে থাকছে EBD3। Y2 যখন করছি তখনও আমরা কি করছি, 12টাকে উপরে পাঠাচ্ছি, 3-এর সাথে কাটাকাটি হচ্ছে, তাহলে 4টাকে 4 থেকে গেল, 3টা এখানেও কেটে দিচ্ছি, তাহলে 12/3 মানে 4WL3, 4WL3 বসিয়েছি, নিচেই 2টাকে কাটিনি, তাহলে কি থাকবে 2 × EBD3, 2 × EBD3। এবারে দেখো এই যে 4WL3/EBD3, 4WL3/EBD3, এটা মানে Y1, তাহলে এই পার্টটার জায়গায় যদি আমি Y1 পুট করি আর 1/2 আছে, তাহলে আমার এখানে Y1/2 হয়ে গেল। তার মানে যদি আমি উইথটাকে ডবল করি, উইথটা যা ছিল তার থেকে যখন ডবল করেছি তখন ডিফ্লেকশন যেটা আসছে Y2 সেটা আগের ডিফ্লেকশন Y1 এর অর্ধেক, তাহলে এটা আমরা সি এর অ্যান্সার মারবো। তাহলে এখানে কোশ্চেন চেয়েছিল যে ইফ দ্য উইথ অফ বিম ইজ ডবল তাহলে ডিফ্লেকশন অফ দ্য ফ্রি এন্ড উইল বি চেঞ্জ ইন দ্য রেশিও অফ, তাহলে আমার ডিফ্লেকশনটা হাফ হয়ে যাচ্ছে, যদি উইথটা ডবল করি ডিফ্লেকশনটা হাফ হয়ে যাচ্ছে। এইখানে একটা জিনিস মনে রাখবো, যদি এই কোশ্চেনটাতেই বলে দিত যে ডেপটা ডবল হয়েছে তাহলে কি হতো, দেখো মজাটা, তাহলে এটাও বি থাকতো, এটাও বি থেকে যেত, এটা ডি যদি হতো এটা 2D হতো, তাহলে এখানে কিন্তু BD3/12, এখানে B × 2D3/12 হতো, তার মানে 2D কিউব মানে 2-এর কিউব মানে 8 বেরিয়ে আসতো, তাহলে তখন কিন্তু Y2টা Y1/8 হয়ে যেত, তার মানে তখন কিন্তু বি এরটা অ্যান্সার হতো। তাহলে যদি এখানে আমাকে যেটা বলছে যে উইথ অফ বিম ডবলড তাহলে ডিফ্লেকশনটা হাফ হয়, কিন্তু যদি আমাকে ডেপথ অফ বিম ডবল বলতো তাহলে ডিফ্লেকশনটা 1/8 হয়ে যেত। এইটা আমরা মনে রাখবো, এই কোশ্চেন আমাদের এসছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো 20 কোশ্চেনটা দেখো এখানে বলছে যে স্ট্রেস ইন মেম্বার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিম্পল ফ্রেম ক্যান বি ডিটারমাইন্ড বাই। তো এইটা আমরা জানি যে আমাদের যে রুট ট্রাস পড়েছি বা আমরা ফ্রেম অ্যানালিসিস করেছি সেখানে মেথড অফ জয়েন্ট, মেথড অফ সেকশন ইউজ হয়, আর গ্রাফিক্যাল মেথডটা আমাদের ডিপ্লোমা সিলেবাসে ছিল না, কিন্তু এখানে 3টে মেথড দিয়েই আমরা কিন্তু অ্যানালিসিস করতে পারি। সেই জন্য স্ট্রেস ইন মেম্বার অফ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিম্পল ফ্রেম যদি বলে তাহলে ক্যান বি ডিটারমাইন্ড বাই অল অফ দ্য অ্যাবাভ নেব, মেথড অফ জয়েন্ট, মেথড অফ সেকশন অ্যান্ড গ্রাফিক্যাল অল হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো 22তে এখানে দেখবে বলছে ইফ দ্য মডুলাস অফ ইলাস্টিসিটি ই অফ এ মেটেরিয়াল ইজ টোয়াইস দ্য মডুলাস অফ রিজিডিটি জি, তাহলে ইয়ং মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইকুয়ালস কি বলছে, টোয়াইস মডুলাস অফ রিজিডিটি জি, তার মানে 2G, তার মানে ই ইকুয়ালস 2G, এইটা গিভেন, ই ইকুয়ালস 2G এটা আমায় বলে দিয়েছে। এবার বের করতে হবে কি বলছে, বাল্ক মডুলাস কে সমান কত হবে। তাহলে এইটার জন্য আমরা কতগুলো ফর্মুলা আমরা প্রথমে মনে রাখি, যেমন হচ্ছে এই দুটো ফর্মুলা থেকে এই দুটো ফর্মুলা আসবে কিভাবে, এইখানে আমার এই দুটো কেউ কেউ মনে রাখে, কেউ কেউ আবার এই দুটো মনে রাখে। আমি একবার বলে নিই কি মনে রাখতে হবে। কে মানে বাল্ক মডুলাস, আর জি বা সি মানে হচ্ছে সিআর মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। সিআর মডুলাস আর একটা নাম মডুলাস অফ রিজিডিটি, যেমন ইয়ং মডুলাস আর একটা নাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, তেমনি সিআর মডুলাস আর একটা নাম হচ্ছে মডুলাস অফ রিজিডিটি। এবার বাল্ক মডুলাস আর সিআর মডুলাস, উপরে এমই, নিচে এখানেও উপরে আছে এমই, সিমিলারিটি বলছে এমই বাই। যখন বাল্ক মডুলাস তার নিচে হচ্ছে 3 × m-2, যখন আমার সিআর মডুলাস তখন নিচে হচ্ছে 2 × m+1, তাহলে 3 × m-2, 2 × m+1, উপরে এরও এমই আছে, এরও এমই আছে, ক্লিয়ার। এরপরে দেখো এখানে উপর নিচে যদি আমি এম দিয়ে ভাগ করে দিই, এম দিয়ে যদি উপর নিচে ভাগ করি তাহলে এমই বাই এম, তার মানে উপরে ই থাকলো,
এখানে যদি এম দিয়ে ভাগ করি তাহলে 3 যেমন আছে থাকলো এম বাই এম মানে 1 হয়ে গেল, 2/m পড়ে থাকলো। এইবারে এই 1/m বা মিউকে বলা হয় পয়সনস রেশিও। তাহলে এইখানে যদি আমরা 1/m এর জায়গায় মিউ পুট করি, ওপরে ই থাকছে, নিচে 3 ব্র্যাকেট 1 মাইনাস 2 যেমন আছে 2 ইন্টু 1/m বলতে পারি এটাকে, তাহলে 2 মিউ বলতে পারি। এইটা যখনই চলে এলো কে সমান এইটা, এবার আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে ই সমান পেয়ে যাচ্ছি 3k ইন্টু 1 মাইনাস 2 মিউ। এই ফর্মুলাটাও অনেকে মনে রাখে, পরীক্ষায় এইটা দিয়ে রিলেশন এসছে যে পয়সনস রেশিও বাল্ক মডুলাস ইয়ং মডুলাসের রিলেশন এইটা দিয়ে অথবা এইটা দিয়ে, যে কোনো ফর্ম্যাটেই পরীক্ষায় কোশ্চেন এসছে। এবার সিআর মডুলাসে সেম করছি, ওপর নিচে এম দিয়ে ভাগ করছি, তাহলে উপরে ই থেকে গেল, নিচে যদি করি তাহলে m/m 1 আর 1/m মানে এটা, এবার 1/m মানে মিউ পুট করেছি, যেটা আমরা এখানে বললাম যে পয়সনস রেশিও মানে মিউ অর 1/m। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি e/2 ইন্টু 1 প্লাস মিউ। এবার এইটার সাথে সি বা জি কে যদি কোনাকুনি গুণ করি, আমি জি নিয়েছি এখানে কারণ কোশ্চেনে জি বলে দিয়েছিল। এবার যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে কি চলে আসছে, ই ইকুয়ালস 2g ইন্টু 1 প্লাস মিউ, এটা চলে এলো। এইটাই বলছি যে বাল্ক মডুলাস সিআর মডুলাসের কেউ কেউ এই ফর্মুলাটা মনে রেখে এখানে করতে পারে, বা আবার কেউ কেউ এটা মনে রাখে, দুটো একসাথে মনে রাখা টাফ হয়ে যায়, যে কোনো একটা মনে রেখে আর একটাতে আমরা কনভার্ট হতে পারি। আচ্ছা, এইটা যখন হয়ে গেল, এবারে এইখানে দেখো আমাদের গিভেন কি ছিল, ই সমান বলেছিল 2g, ই সমান 2g যদি বলা থাকে তাহলে এই যে ফর্মুলাটা পেয়েছি, ই এর জায়গায় যদি আমি 2g বসাই, এই দিকটায় 2g বসে গেল, আর এই দিকটা যেমন আছে থাকলো 2g ইন্টু 1 প্লাস মিউ। তাহলে 1 প্লাস মিউ সমান কত, 2g/2g মানে 1, তাহলে মিউ সমান কত 0। তাহলে এখান থেকে যখনই 0 পেয়ে যাচ্ছি, এবার এই জিরোটাকে যদি আমরা এখানে পুট করে দিই, এই জিরোটাকে যদি আমরা এই ফর্মুলায় পুট করি, কারণ দেখো আমাকে এখানে অ্যান্সারটা বাল্ক মডুলাসকে পেতে হবে উইথ রেসপেক্ট টু জি, তাহলে এইখানে আমি এই মিউটাকে পুট করছি 0, যেই 0 পুট করলাম তাহলে 2 ইন্টু 0 0, 1 মাইনাস 0 মানে 1, তার মানে ই সমান কি 3k, তাহলে ই সমান 3k পেয়ে গেছি। ই সমান 3k, ই এর জায়গায় এবার কি পুট করবো, 2g দেওয়া ছিল, ই এর জায়গায় 2g বসিয়েছি, আর 3k যেমন আছে। তাহলে এবার যদি আমি বলি যে কে সমান, তাহলে বলবো 2/3 অফ জি, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এইটা আমি এই ফরম্যাটে দেখিয়েছি এখান থেকে, যে যদি আমরা এইখান থেকে যেতাম, যে এই ফর্মুলাটা এই দুটো ধরে তো এই ব্যাপারটা ক্যালকুলেট করলাম, এখন যদি আমার এইটা মনে থাকতো তাহলে আমি এই দিক থেকেও যেতে পারি। কিভাবে না, এইখানে দেখো আমার বলেছে যে ই সমান 2g, তাহলে আমি যদি বলি জি সমান কত, তাহলে বলবো e/2 হবে। তাহলে এখানে জি এর জায়গায় যদি আমি e/2 বসাই, তাহলে এই দিকটায় e/2 থাকবে, আর এইদিকে কি থাকবে, me/2 ইন্টু m প্লাস 1, তাহলে e/2 কেটে গেল। তাহলে দেখো এবার কি হচ্ছে, m সমান m প্লাস 1, এবার 1/m দিয়ে ভাগ করে দিয়েছি বোথ সাইডে, তাহলে m/m 1, m/m 1 প্লাস 1/m। এবার 1/m মানে পয়সনস রেশিও, এইটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু m বের করে দিয়ে পয়সনস রেশিও বলে দিলেই অঙ্কটা ভুল হয়ে যাবে। মিউ সমান পয়সনস রেশিও অথবা 1/m সমান পয়সনস রেশিও। তাহলে এখান থেকে 1/mটা যদি দেখি, তাহলে এটা 1টাকে ওইদিকে পাঠাবো, 1 - 1, তাহলে 0। তাহলে এইটা যদি আবার 0 হয়ে যায়, তাহলে এখানে আবার আমি পুট করতে পারি, এইটাকে উপর নিচে ভাগ করে নিয়ে এখানে এটা করতে পারি। তো এইখান থেকে করলেও এটা একই জিনিস আমরা পাবো। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে যে 2/3 জি। নেক্সট কোশ্চেনে চলে যাবো, 43 কোশ্চেনটা দেখো। 43 কোশ্চেনে বলছে যে ইফ রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ফোর্সেস হ্যাজ সেম ম্যাগনিটিউড অ্যাজ আইদার অফ দ্য ফোর্সেস। রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ফোর্সেস, তার মানে পি আর কিউ আমি দুটো ফোর্স ধরেছি, যাদের মাঝখানে অ্যাঙ্গেলটা আমি থিটা কনসিডার করে নিয়েছিলাম। এখন আমার দেখা যাচ্ছে যে এইটা সামান্তরিক সূত্র অনুযায়ী যদি সাজাই, তাহলে প্যারালালোগ্রাম লতে এই ডায়াগোনালটা কি করবে, ডিরেকশন এবং ম্যাগনিটিউডে এই দুটো রেজাল্ট্যান্টকে শো করবে। তাহলে এই রেজাল্ট্যান্টের ভ্যালুটা পি ফোর্সের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে ধরলাম, আর পি কিউ যে প্রথমে দুটো ফোর্স ছিল তাদের মধ্যেকার অ্যাঙ্গেল থিটা ধরেছে। এখন সামান্তরিক সূত্র অনুযায়ী আমাদের রেজাল্ট্যান্টের ভ্যালু হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস থিটা। কস থিটা, থিটা মানে কার কার, পি আর কিউ এর মধ্যে যে অ্যাঙ্গেল, এখানে পি আছে কিউ আছে, পি কিউ এর মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সেইটা নিতে হবে। এইটা যখনই বসানোর পরে এখানে কি গিভেন দেখো, রেজাল্ট্যান্ট অফ টু ইকুয়াল ফোর্সেস হ্যাজ সেম ম্যাগনিটিউড, তার মানে রেজাল্ট্যান্টের ম্যাগনিটিউড সেম অ্যাজ আইদার অফ দ্য ফোর্সেস, তার মানে পি সমান কিউ সমান আর, এইটা হচ্ছে আমার গিভেন কোয়েশ্চেন থেকে। তাহলে এই ফর্মুলাটা যখন আমরা লিখে ফেললাম, এরপরে আমি যদি পি আর কিউ এর জায়গায় সব জায়গায় যদি আর বসিয়ে দিই, তাহলে এখানে আর যেমন আছে থাকছে, পি এর জায়গায় আর বসলো, কিউ এর জায়গায় আর বসলো, এখানেও তাই। তো এখান থেকে দেখো এটা হচ্ছে 2r স্কোয়ার, আর 2r স্কোয়ার কস থিটা, তাহলে দুদিকে হোল স্কোয়ার করি যদি, তাহলে আর স্কোয়ার সমান, এদিকে রুটটা উঠে গেল। এবার 2r স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 2r স্কোয়ার কমন নিলে এখান থেকে 1, আর এখান থেকে 2r স্কোয়ার কমন গেল, তাহলে কস থিটা। তাহলে এবার এইটাকে এইদিকে পাঠাচ্ছি, নেক্সট হয়ে যাচ্ছে 1 প্লাস কস থিটা সমান, তাহলে হয়ে গেল 1/2। তাহলে কস থিটা সমান মাইনাস হাফ, মাইনাস হাফ মানে আমরা জানি যে কসের ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই ফোর্স দুটো অ্যাকচুয়ালি কত অ্যাঙ্গেল করেছিল, থিটা অ্যাঙ্গেল করেছিল, এইটা আমরা এখান থেকে পেয়ে যাবো। এটা আমরা আরেকটা অল্টারনেট করতে পারতাম, কীরকমভাবে, যে যখন আমাকে বলে দিচ্ছে ল্যামিস থিওরেম অনুযায়ী জানি যে আমরা এই যদি পি কিউ আর তিনটে যদি আমরা ফোর্স ধরে নিই, তাহলে পি আর কিউ এর মাঝে ধরো থিটা, কিউ আর এর মাঝখানে কোনটা হচ্ছে গামা বিটা,
আর পি এর সাথে আর এরটা হচ্ছে গামা, তাহলে থিটা বিটা গামা বা আলফা বিটা গামা এরকম যা খুশি আমরা ধরতে পারি। সেই ক্ষেত্রে ল্যামিস থিওরি অনুযায়ী হয় কি, যে পি বাই মানে পি এর নিচে কোনটা বসবে, অপোজিট দুটো আলাদা আরও যে দুটো ফোর্স আছে তাদের মাঝের যে অ্যাঙ্গেলটা তার সাইন বসবে, তার মানে পি বাই সাইন বিটা হবে। এরপরে যদি কিউ দেখি তাহলে কিউ বাই সাইন গামা হবে, আবার যদি আর দেখি তাহলে সেটা বাই সাইন থিটা হবে। তাহলে এইটা ল্যামি থিওরেম। এবার এই ল্যামি থিওরেমে যদি আমি পি সমান কিউ সমান আর যদি পুট করে দিই, যেহেতু এটা গিভেন ছিল, তাহলে আমরা এখান থেকে পাবো সাইন বিটা সমান সাইন গামা সমান সাইন থিটা। তার মানে সাইনগুলো ক্যান্সেল হয়ে গেলে কী হবে, বিটা সমান গামা সমান থিটা। তাহলে বিটা গামা থিটা তিনটে ইকুয়াল, আবার বিটা প্লাস গামা প্লাস থিটা মানে 360। তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব যে 360/3, তার মানে বিটা গামা অ্যান্ড থিটা অল আর 360/3 মানে 120 ডিগ্রি। তাহলে এইটা আমরা ল্যামি থিওরেম থেকেও যেতে পারতাম, এখানে আমরা সামান্তরিক সূত্র থেকেও যেতে পারি। এখানে আরেকটা মনে রাখার বিষয় যেটা মনে রাখতে হবে, এইটা পরীক্ষায় অন্য সময় কাজে লাগবে, যে যদি বললো এখানে রেজাল্ট্যান্টটা পি ফোর্সের সাথে কত অ্যাঙ্গেল করেছে, সেটা যদি আমরা আলফা ধরি, তাহলে এখানে ট্যান আলফা সমান মনে রাখতে হয়, ট্যান আলফা সমান মনে রাখতে হয় কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এইবারে এখানে কার সাইন কার কস এটা মনে রাখার জন্য একটা শর্টকাট বলে দেবো, যে পি কিউ এর মাঝের অ্যাঙ্গেল ছিল থিটা, আর রেজাল্ট্যান্টটা কার সাথে অ্যাঙ্গেল করেছে, পি ফোর্সের সাথে অ্যাঙ্গেল করেছে কত, আলফা। তাহলে এইখানে যে ফর্মুলাটা বসবে, যে আলফা বের করতে চাইছি, ইনক্লিনেশন অফ রেজাল্ট্যান্ট উইথ ফোর্স পি বের করতে চাইছি, তাহলে পি এর সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে ট্যান আলফা সমান যখন লিখবো, নিচেই যে পি আছে মানে যার সাথে অ্যাঙ্গেল করেছে সে নিচে একা থাকে, আর পিটাকে যদি বাদ দিই তাহলে দেখো কিউ ফোর্সটার সাথে রেজাল্ট্যান্ট আলফা অ্যাঙ্গেলটা তো করেনি, আলফা অ্যাঙ্গেলটা কার সাথে আছে, পি এর সাথে আছে, কিউ এর সাথে নেই। তাহলে যার সাথে আলফা অ্যাঙ্গেল করেনি তার সাইন তার কস, তার মানে কিউ এর সাথে রেজাল্ট্যান্টটা আলফা অ্যাঙ্গেল করেনি, সেই জন্য কিউ এর সাইন বাই কিউ এর কস, সেই জন্য কিউ এর সাইন থিটা বাই কিউ কস থিটা বাই হচ্ছে আমার এই যে পি মানে যার সাথে অ্যাঙ্গেল করেছে সে নিচে যোগ থাকবে। এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা। তো এইটা আমরা অনেক সময় এইটা কাজে লাগতে পারে মেকানিক্সে, সেই কারণে আমরা এটা বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাব 43 পরে, তাহলে এটা আমাদের ডি এর অ্যান্সার হলো। নেক্সট চলে আসছে আমাদের, দেখো এবার, যে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস টু মেক দিয়ার রেজাল্ট্যান্ট মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রেসপেক্টিভলি। তাহলে এইখান থেকেই আমরা আগের পেজে যে ফর্মুলাটা পেয়েছি এখান থেকে রেজাল্ট্যান্টের, এখানে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা বসিয়েছিলাম। এবারে একটা জিনিস বুঝে দেখো, যে এই কিউ ফোর্সটা ধরে নাও আমার পি ফোর্সটা হচ্ছে এই লাইনে অ্যাক্ট করছে, গ্রিন পেন্টার লাইনে পি ফোর্স অ্যাক্ট করছে, এবার কিউটা ছিল ব্লু পেন্টার লাইনে, তার মানে তখন পি এর সাথে কিউ এর অ্যাঙ্গেল কত ছিল, থিটা ছিল। এখন যদি বলি থিটা 0, তার মানে বুঝতে হবে যে পি আর কিউ সেম ডিরেকশনে অ্যাক্ট করছে, একই লাইন অফ অ্যাকশনে, তার মানে তখন থিটাটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে একই দিকে যদি অ্যাক্ট করে তার মানে থিটা 0, থিটা যদি 0 বসাই এখানে, কস যদি 0 হয় তাহলে ভ্যালুটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কস 0 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হয়ে যাওয়া মানে, এটা 1 হয়ে যাওয়া মানে কি পেয়ে যাবো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, তার মানে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার উঠে গেল, তাহলে রেজাল্ট্যান্ট সমান পেয়ে যাবো কি, পি প্লাস কিউ, কখন, যখন থিটা সমান 0। আবার যদি ধরো পি ফোর্সটা এইদিকে আছে, এবার দেখা যাচ্ছে যে কিউটা বাড়তে 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 একদম এইদিকে হয়ে গেছে, অপোজিট ডিরেকশন, এইদিকে পি অ্যাক্ট করছিল, এইদিকে কিউ অ্যাক্ট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা এখন কত হয়ে গেছে, 180 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানে যদি কস 180 বসাই তাহলে সেটা -1, -1 মানে হয়ে যাচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার হবে, তাহলে রুট আর স্কোয়ার উঠে যাবে, তার মানে রেজাল্ট্যান্টটা তখন পি মাইনাস কিউ, যদি এইটা বড় হয় পি তাহলে মাইনাস কিউ, বা যদি এইটা বড় হয় তাহলে কিউ মাইনাস পি, যে কোনো একটা হবে, কারণ হোল স্কোয়ার আছে মানে ওটা কোনো এফেক্ট ফেলবে না। তো এইটাই আমাদের জানার বিষয়, তার মানে যে কখন ম্যাক্সিমাম হলো কখন মিনিমাম হলো, তার মানে একই দিকে কাজ করছে, তার মানে থিটা 0 তখন ম্যাক্সিমাম পাবো, পি প্লাস কিউ হয়ে যাবে, রেজাল্ট্যান্টটা ডাইরেক্ট যোগ হবে। আর যদি একদম অপোজিটে থাকে 180 হয়ে যায় তখন পি মাইনাস কিউ হবে, তখন আমার মিনিমাম রেজাল্ট্যান্ট পাবো। এই দুটো এখান থেকে মনে রাখতে হয়। সুতরাং এই যে কোয়েশ্চেনটা রয়েছে 44-এর কোয়েশ্চেনটা দেখবে এখানে, যে 44-এর কোয়েশ্চেনটাতে রয়েছে যে অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্সেস টু মেক দিয়ার রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে মিনিমাম আমরা ম্যাক্সিমাম কখন পেলাম, যদি এইটা আমরা দেখি যে এইদিকে একটা ফোর্স কাজ করছে, এইদিকে একটা ফোর্স কাজ করছে পি, এইদিকে কিউ, তার মানে এখানে থিটাটা কত, এখানে আমরা থিটা বলেছি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যদি কস থিটায় বসাও তাহলে দেখবে মাইনাস অ্যান্সার আসছে, তাহলে তখন রেজাল্ট্যান্টের ভ্যালু কি হয়ে যায়, পি মাইনাস কিউ। আমরা ধরে নিচ্ছি এখানে পিটা যে গ্রেটার, পিটা হচ্ছে গ্রেটার, তাহলে পি মাইনাস কিউ যদি হয় তাহলে এইটা রেজাল্ট্যান্ট, এইটাই হচ্ছে, এইটাকে আমরা বলবো যে রেজাল্ট্যান্ট মিনিমাম। তাহলে রেজাল্ট্যান্ট মিনিমাম কখন পেলাম, যখন থিটা 180 ডিগ্রি, দ্যাট ইজ হচ্ছে অপোজিটে অ্যাক্ট করছে। এবার যদি বলে যে থিটা ম্যাক্সিমাম কখন হবে, তাহলে তার জন্য আমরা কি করব, যে এই দিকে যদি আমার পি ফোর্স অ্যাক্ট করে, এই দিকেই আমার কিউ ফোর্সও অ্যাক্ট করছে, একই দিকে পি আর কিউ একই দিকে আছে, তাহলে তখন রেজাল্ট্যান্ট সমান হয়ে যাবে পি প্লাস কিউ, রেজাল্ট্যান্ট হয়ে যাবে পি প্লাস কিউ, থিটাটা কত 0, তাহলে এইটাই হচ্ছে আর ম্যাক্স। রেজাল্ট্যান্ট ম্যাক্সিমাম কখন পাবো, যখন
থিটা সমান 0 ডিগ্রি হবে বা সেম ডিরেকশানে অ্যাক্ট করবে। তাহলে আমাদের কি কি চেয়েছে, যে বলেছে রেজাল্ট্যান্টটা মিনিমাম হবে ম্যাক্সিমাম হবে, তাহলে রেজাল্ট্যান্ট মিনিমাম ম্যাক্সিমাম, তাহলে 180 ডিগ্রি আর 0 ডিগ্রি, তাহলে ডি এরটা অ্যান্সার মারবো। খুব সাবধান কিন্তু এখানে, মানে অনেক সময় এরকম অপশান থাকে যে 0 ডিগ্রি 180 ডিগ্রি, এখানে দেয়নি, আলাদা ব্যাপার, মানে এটা মিনিমাম ম্যাক্সিমাম না ম্যাক্সিমাম মিনিমাম রেসপেক্টিভলি সেইটা দেখে কিন্তু কোয়েশ্চেনে অ্যান্সারটা মারবো, যে 180 জিরো না 0 180। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে যাবো। 45 এর কোয়েশ্চেনে বলছে দ্য প্রপোর্শন অফ সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিস টু সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট দ্য বেস অফ এ রেক্ট্যাঙ্গেল উইল বি। তাহলে এইখানে আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হয়, যেমন হচ্ছে আমরা এখানে পরপর যাই, 3টে কেস পড়ে নেব। 3টে কেসের মধ্যে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারটা হচ্ছে আমাদের সেকেন্ড কেস। দেখে নিই একবার, যে এইটা হচ্ছে আমার বি, এইটা হচ্ছে ডি। বিডি যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এইটা ধরো আমার আই এক্স এক্স, তাহলে এখান থেকে আমরা লিখবো যে আই এক্স এক্স ইকুয়ালস বি ডি কিউব বাই 12, তাহলে এটা হচ্ছে সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিসের সাপেক্ষে বা নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে। এবার যদি বলে যে ধরো আমার এটা একটা বেস, তাহলে এটাকে আমি ক্যাপিটাল বি নাম দিচ্ছি অ্যাক্সিসটা, তাহলে এখানে যদি আমাকে বলতো আই বিবি কত হবে, সেটা আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের মধ্যে দিয়ে পেতে পারি, কিন্তু আমরা এগুলো শর্টকাট মনে রাখবো। শর্টকাটটা কত হবে, এটা হয়ে যাবে যে বি ডি কিউব বাই 3, বি ডি কিউব বাই 3। শর্টকাটটা আমি বলছি একটু পরে কী করে হবে। এবার এখানে কোয়েশ্চেন চেয়েছে দেখো দ্য প্রপোর্শন অফ সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট দ্য সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিস, তার মানে আই এক্স এক্স, টু সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া অ্যাবাউট দ্য বেস, তার মানে আই এক্স এক্স বাই আই বিবি। কোয়েশ্চেনটা এখানে চেয়েছিল আই এক্স এক্স বাই আই বিবি ইকুয়ালস কত হবে, তাহলে আই এক্স এক্সের ভ্যালু যদি বসাই বি ডি কিউব বাই 12 বাই বি ডি কিউব বাই 3, তার মানে 3 বাই বি ডি কিউব হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বিডি কিউব কেটে বেরিয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে, তার মানে 1/4। অ্যান্সারটা হয়ে গেল কত, 1/4। তাহলে আমরা এটা এ মারব, এটা এ মারব। ক্লিয়ার? এইখানে মনে রাখার যেটা বিষয় আমি শর্টকাট বললাম, যে রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের ক্ষেত্রে কটা বাহু হয়, 4টে বাহু, তাহলে আই এক্স এক্স যা হবে তাকে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি বেসের সাপেক্ষে পাবো। এটা যদি স্কোয়ার হতো তাহলে বি ডি বলে থাকতো না, সব সাইডগুলো সেম হতো, ধরো সেটা হচ্ছে এ স্মল এ, তাহলে তখন এ ইন্টু এ কিউব বাই 12 মানে তখন এ টু দি পাওয়ার 4 বাই 12 হতো, আর এটা কি হয়ে যেত এ টু দি পাওয়ার 4 বাই 3 হতো, তার মানে এগেন সেই 4 দিয়ে গুণ হতো। এ টু দি পাওয়ার 4 বাই 12কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 আর 12 কেটে নিচে 3 পড়ে থাকবে। তো এটা হচ্ছে শর্টকাট। ত্রিভুজের ক্ষেত্রে তেমনি এখানে আমরা শিখে নেব, যদি আমার একটা ট্রায়াঙ্গেল ছিল, ট্রায়াঙ্গেলের সিজি কোথায় থাকে আমরা প্রত্যেকে জানি, যে এইটা হচ্ছে আমার যদি এইচ হয় তাহলে সিজিটা কত দূরে থাকে, সিজিটা হচ্ছে আমার এইচ বাই 3-তে থাকে বেস থেকে, আর এইটা হচ্ছে আমার বি উইথ, তাহলে এখানে এইটা যদি আমার এক্স এক্স অ্যাক্সিস হয় আর এইটাকে আবার আমরা বেস ধরলাম, তার মানে এটা বিবি অ্যাক্সিস ধরলাম, তাহলে এখানে আই এক্স এক্স সমান কত পাবো, বি এইচ কিউব বাই 36, আর আই বিবি কত পাবো, এইটা হয়ে যাবে বি এইচ কিউব বাই 12। কী করে পেলাম, 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করবো, ত্রিভুজের 3টে বাহু সিজির সাপেক্ষে নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে যা হবে তাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে ইন্টু 3 করলাম, তাহলে 3 36 মানে নিচে 12 চলে আসবে, মনে রাখবো। যদি এটা সার্কেল থাকে, সার্কেলের ক্ষেত্রে ধরো এটা এক্স এক্স, এটা ওয়াই ওয়াই যদি নিই, এর ক্ষেত্রে আই এক্স এক্স আই ওয়াই ওয়াই সেম হয়, তাহলে আই এক্স এক্স সমান আই ওয়াই ওয়াই সমান আমরা কত জানি, পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, এটা আমরা জানি। তো এইখানে আমার সেখানে ডিটা কি না, এখানে মনে রাখতে হবে যে ডিটা হচ্ছে আমার ডায়ামিটার অফ সার্কেল, ডিটা হচ্ছে ডায়ামিটার অফ সার্কেল। তো এখানে যদি আমার একটা ট্যানজেন্ট থাকে, ধরো আমার যে কোনো জায়গায় একটা ট্যানজেন্ট বলতে পারে, এইটা একটা ট্যানজেন্ট হতে পারে, এই পয়েন্টে ট্যানজেন্ট হতে পারে, বা দেখা যাচ্ছে যে আমার এই পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট যেতে পারে, তাহলে এইগুলোকে আমরা টি টি বলছি, দ্যাট ইজ হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্টের রেসপেক্টে যদি বলে তাহলে আমার এটা আই টি টি ইকুয়ালস হয়ে যাবে 5 টাইমস, এখানে 3 টাইমস 4 টাইমস, এখানে মনে রাখবো কত দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। আমি মনে রাখি 3 4 5, এটা হচ্ছে আমার 3 4 5 ফর্মুলা, 5 পাই ডি টু দি পাওয়ার 4 বাই 64, এইটা হয়ে যাবে। এইগুলো আমাদের পরীক্ষায় বিভিন্নটা রেশিও টেশিও চায়, বা বেসের সাপেক্ষে কত, নিউট্রাল অ্যাক্সিসের সাপেক্ষে কত, এইসব আমাদের পরীক্ষায় কোশ্চেন এসছে। ঠিক আছে, নেক্সট চলে যাবো 46-এ। 46 এখানে দেখো কোশ্চেনটা বলছে, 46-এর কোশ্চেনটা বলছে যে ইফ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অ্যাট এনি প্লেস ইজ ডবলড দ্য ওয়েট অফ বডি উইল বি। তাহলে এটা আমরা নিউটনের গতিসূত্র থেকে পি সমান আমরা কি পড়েছি, এম ইন্টু এফ, মানে ফোর্স ইকুয়ালস কি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেইখান থেকেই আমাদের চলে আসে যে ওয়েট সমান ডাব্লিউ ইকুয়ালস এম জি, ওয়েটটাও একটা টাইপ অফ ফোর্স, সেখানে কি হয়ে যাচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, কিন্তু এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এবারে এইটা ডাব্লিউ ইকুয়ালস এম জি যদি আমরা জানি,
এবার বলছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন অ্যাট এনি প্লেস ইজ ডবলড, দ্বিগুণ হয়ে গেছে। তার মানে জি এর জায়গায় যদি আমি 2g বসাই তাহলে 2mg হয়ে যাবে, তাহলে ওয়েটটা কত গুণ বাড়বে, তাহলে ওয়েটটা হয়ে যাবে ডবল হয়ে যাবে। তার মানে মাসটা একই আছে, মানে আমরা কিভাবে লিখতে পারি যে W1 সমান আমরা লিখে রাখলাম যে mg, আর একবার লিখছি যে W2 সমান m ইন্টু 2g, তাহলে এখানে আমার এইটা পাচ্ছি 2mg, তাহলে 2mg কে আমি লিখতে পারি যে 2 ইন্টু mg মানে আমরা এখানে পেয়ে গেছি W1, তাহলে 2W1, তার মানে ওয়েটটা কত হয়ে গেল, W2 কত হয়ে গেল, W1 যা ছিল তার ডবল হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমরা এটা ডবল মারবো। নেক্সট পয়েন্টে চলে যাব যে প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি অফ এ মুভিং বডি হতো মেবি, যে প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি অফ এ মুভিং বডি ইজ কল্ড, তাহলে এইটা আমরা জানি যেটাকে আমরা মোমেন্টাম বলি, মাস ইন্টু ভেলোসিটি, এমভি, মাস ইন্টু ভেলোসিটি। ভরবেগ বলি যেটাকে, দ্যাট ইজ হচ্ছে আমার মোমেন্টাম। নেক্সট চলে যাবো 48 এর কোশ্চেনটা। 48 এর কোশ্চেনে বলছে সিম্পল সাপোর্টেড বিম ক্যারিজ টু কনসেন্ট্রেটেড লোড অ্যাট ডাব্লিউ অ্যাট দ্য ডিস্টেন্স L/3 ফ্রম আইদার সাপোর্ট। তাহলে আমরা ছবিটা এঁকে নেবো, সিম্পল সাপোর্টেড বিম বলেছে, তাহলে আমরা একটা সিম্পল সাপোর্টেড বিম এঁকে নিলাম। এরপর কি বলছে, দুটো কনসেন্ট্রেটেড লোড আছে ক্যাপিটাল ডাব্লিউ অ্যাট ডিস্টেন্স L/3 ফ্রম আইদার সাপোর্ট। তাহলে প্রথমে আমরা স্প্যানটাকে আগে এটাকে এল দেখিয়ে নিই। এবার L/3 মানে তিনটে সমান ভাগ হচ্ছে, তাহলে আমরা তিনটে সমান স্প্যানে ভাগ করলাম, দিয়ে বাঁ দিক থেকে L/3 দূরে একটা ক্যাপিটাল ডাব্লিউ রয়েছে, আবার এই দিকেরও সাপোর্ট থেকে L/3 দূরে আরেকটা ক্যাপিটাল ডাব্লিউ পয়েন্ট লোড রয়েছে, এটা আছে। এবার বলছে ভ্যালু অফ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এনিহোয়ার ইন দ্য সেকশন উইল বি। তাহলে এইটার জন্য যদি আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখি তাহলে আমার কীরকম আসবে, যে আমরা প্রথমেই দেখবো কি, যে আমরা বিমটার নাম দিয়ে দেবো। বিমটার নাম দিচ্ছি, ধরো আমরা সিম্পল সাপোর্টেড বিম, এটা আমরা নাম দিলাম এ, এটা বি, এই পয়েন্টটা সি, এই পয়েন্টটা ডি। এবিসিডি যদি নাম দিই তাহলে আর এ আর আরবি ইকুয়াল হবে, কেন, সেন্টারের সাপেক্ষে সিমেট্রিক্যাল লোডিং যদি থাকে তাহলে আর এ সমান আরবি সমান কি হবে, টোটাল লোড বাই 2, তার মানে ডাব্লু প্লাস ডাব্লু বাই 2, তার মানে 2W/2 মানে ডাব্লু আসবে। তার মানে আর এ প্লাস হলো, এটা গেল কত দূর যাবে, সি এ যাবে, সিতে গিয়ে এখানে ড্রপ হবে, এটা কন্টিনিউ করছে, এগেন ডিতে গিয়ে আবার ড্রপ হবে, আবার এটা কন্টিনিউ করবে, যেন আরবি এখানে জিরোতে রিচ করাচ্ছে। তার মানে এখানে ভ্যালুটা হচ্ছে ডাব্লু, এখানেও ভ্যালুটা হচ্ছে ডাব্লু। এটাকে যদি আমরা পজিটিভ নিই, এটাকে নেগেটিভ নেবো, এটা হয়ে যাচ্ছে আমাদের এসএফডি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। শিয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে যাওয়ার পর বেন্ডিং মোমেন্ট যদি আমরা দেখি, বেন্ডিং মোমেন্ট আমরা এখানে 0 পাই, এখানে 0 পাই। এবার এই পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে আরবি ইন্টু L/3, তাহলে আরবির ভ্যালু কত, এখানে লিখে রাখি যে আরবি সমান ডাব্লু, এখানে লিখে রাখি যে আর এ সমানও পেয়েছি আমরা ডাব্লু। এটা আমরা মোমেন্ট নিয়েও করতে পারি, কিন্তু সিমেট্রিক্যাল লোড থাকলে আর মোমেন্ট নিয়ে খাটনিটা খাটবো না। তো এইখানে আমরা সিমেট্রিক্যাল লোড থাকলে আর এ সমান আরবি সমান ডাইরেক্ট টোটাল লোড বাই 2 করে দেবো। এবার ডিতে যদি মোমেন্ট নিই তাহলে দেখা যাচ্ছে আরবি অ্যাক্ট করছে কত দূরে, L/3 দূরে, তার মানে ডাব্লু ইন্টু L/3। তার মানে এই পয়েন্টে এবং এই পয়েন্টেও যদি দেখি, এখানে যদি মোমেন্ট নিই তাহলে এই পয়েন্টে মোমেন্ট নিলে আর অ্যাক্ট করছে কত দূরে, ডাব্লু ইন্টু L/3, তার মানে WL/3 ভ্যালুটা হয়ে যাবে এখানেও এখানেও। তার মানে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এইরকম পাবো। তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা হয়ে যাচ্ছে আমাদের WL/3। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট চেয়েছিল এনিহোয়ার ইন দ্য সেকশন। তার মানে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মানে সি থেকে ডি পর্যন্ত সেকশনের মধ্যে শিয়ার ফোর্স 0 আর বেন্ডিং মোমেন্টটা কনস্ট্যান্ট অ্যান্ড ম্যাক্সিমাম। তাহলে এই সিডি পার্টের বেন্ডিংটাকে আমরা পিওর বেন্ডিং বলি, এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে ভ্যালুটা চলে এসছে WL/3, তাহলে ডি এর অ্যান্সার করে দিলাম। নেক্সট পয়েন্টে চলে যাবো আমরা, বলছে যে পয়সনস রেশিও অফ স্ট্রাকচারাল স্টিল। পয়সনস রেশিও অফ স্ট্রাকচারাল স্টিল পড়তে গিয়ে আমরা প্রথমে কয়েকটা জিনিস দেখে নেব। যেমন হচ্ছে প্রথমে যদি বলে যে পয়সনস রেশিও এটার রেঞ্জ কত, যদি আমাদের জিজ্ঞেস করছে যে এটার রেঞ্জ কত, তাহলে আমরা এটার রেঞ্জ মারবো যে -1 to 0.5, এইটা হচ্ছে রেঞ্জ। এটা একটা আলাদা কোয়েশ্চেন আছে। আমাদের যা ম্যাক্সিমাম সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সেগুলো সবই পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু হিউম্যান টিস্যুতে হয়। নেগেটিভে আমরা এখন ঢুকবো না, আমরা কতগুলো মেটেরিয়ালের নাম দেখবো আর পয়সনস রেশিওটা দেখে নেবো। তাহলে প্রথমে আমরা এইদিকে লিখে নিচ্ছি ধরো যে মেটেরিয়াল, আর এইদিকে লিখছি মিউ অর লিখছি 1/m, একটু আগেই পড়েছি 1/m অর মিউ মানে পয়সনস রেশিও। তাহলে প্রথমে চলে আসবে কর্ক, কর্কের জন্য কত হবে 0। তারপরে আসবে কংক্রিট, কংক্রিটের জন্য কত হবে, এটা হচ্ছে 0.08 to 0.18। এরপরে চলে আসবে আমার সিআই, কাস্ট আয়রন, কাস্ট আয়রন হয়ে যাচ্ছে 0.23 to 0.27।
এরপরে চলে যাচ্ছে MS মাইল্ড স্টিল হচ্ছে 0.25 টু 0.33। এরপরে চলে যাচ্ছে রাবারের ক্ষেত্রে হচ্ছে 0.5 মনে রাখবো। এই যে ভ্যালু কটা রয়েছে, এইবারে এখানে একটা রেঞ্জ দিয়ে যদি দিত তাহলে তো এরকম মারতাম, ঠিক আছে। এবার যদি ধরো একটাই ভ্যালু দেয়, তাহলে কংক্রিটের জন্য 0.08 থেকে 0.18, মানে 8 থেকে 18টা, এইটা একটা ভ্যালু মনে রাখতে হলে মনে রাখবো 15, 0.15। কাস্ট আয়রনের তেমনি একটা মনে রাখতে হলে মনে রাখবো 0.25। আর মাইল্ড স্টিলের যদি একটা ভ্যালু মনে রাখতে হয় তাহলে মনে রাখবো 0.30। তো এইখান থেকে দেখো এখন যে তাহলে স্ট্রাকচারাল স্টিল মানে আমি এটাকে কোনটাকে নেবো, মাইল্ড স্টিলকে নেবো। তাহলে মাইল্ড স্টিল মানে কত পেয়েছি আমরা এখানে, 0.25 থেকে 0.33, মানে একটাই ভ্যালু মানে 0.30। তাহলে আমরা এটা বি এরটা অ্যান্সার নেব। ক্লিয়ার? 68-এর কোয়েশ্চেনটায় চলে যাবো। 68-এর কোয়েশ্চেনটা দেখো, এখানে বলছে যে এ পারসন স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর অফ এ মুভিং লিফট। একটা লিফট মুভ করছে, সেটা উপরে উঠছে না নিচে উঠছে আমরা জানি না, মোট কথা লিফটটা মুভ করছে, সে তার ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে। এবার বলছে দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য পারসন উইল বি ইনক্রিজড ওয়েন। তাহলে ওই ব্যক্তির ওজনটা ভারী বলে, আপাতভাবে ভারী বলে বোধ হবে, ইনক্রিজ করে যাবে ওয়েটটা। মানে ওই লোকটা যদি দেখা যাচ্ছে যে আমার 60 কেজি ওজন হয় তার, তাহলে তার নিজের মনে হবে যে তার যেন 80 কেজি ওজন। এইটা কখন হবে এইটা জানতে চেয়েছে। তো এখান থেকে আমাদের দুটো জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে যে যদি ধরো আমার এটা লিফট ধরি, তাহলে এই লিফটটার ক্ষেত্রে একবার হচ্ছে আমরা ধরো উঠছে ধরবো, আর একবার আমার লিফটটা নামছে ধরবো। এইটা যদি ধরি, তাহলে যখন আপওয়ার্ড যাচ্ছে তখন এই তারের মধ্যে, লিফটের যে তারটা ওয়্যারটা রয়েছে তাতে টেনশন কত আসবে, এটা যদি আমাদের কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা এইটা ধরো টি দিয়ে দেখাচ্ছি, এটা টি দিয়ে দেখাচ্ছি, এখানেও টি দিয়ে দেখাচ্ছি। তাহলে যখন আপওয়ার্ড, তাহলে টি আপওয়ার্ড লিখলাম, এটা টি ডি মানে টি ডাউনওয়ার্ড লিখলাম। তাহলে টি আপওয়ার্ড কত হবে, টি আপওয়ার্ড সমান আমরা লিখবো এমজি প্লাস হচ্ছে এমএফ, এমজি প্লাস এমএফ। আর টি ডাউনওয়ার্ড যখন হতো তখন টেনশন কত থাকতো তারে, সেইটা হয়ে যেত যে এমজি মাইনাস এমএফ। এই দুটো প্রথমে মনে রাখতে হবে, এইখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন এসছে। এবার এই যে দেখো, এই যে এমজি এমএফ, এই যে ভ্যালুগুলো রয়েছে, এখন দেখো আমার এখানে ওজন বাড়ছে, মানে আমার কি হতে হবে, এটা যোগ হতে হবে, মানে এটা প্লাস হতে হবে। এটা প্লাস হলে তবেই তো টেনশন বাড়ছে, তার মানে আপাতভাবে উঠছি যখন তখন ওয়েটটা ভারী হবে। ভারীটা তার মানে কখন লাগছে, তাহলে অ্যাপারেন্ট ওয়েট ইনক্রিজ বলেছে, ইনক্রিজ কখন হবে, যখন এটা প্লাস হবে। তার মানে প্রথম কথা হচ্ছে লিফটটা আপওয়ার্ড যাচ্ছে, তার মানে ডাউনওয়ার্ড আছে, তাহলে এর অপশানটা প্রথমে বাদ চলে গেল। এবার আমার আপওয়ার্ডের দুটো কেস আছে, একটা হচ্ছে আপওয়ার্ড এখানে বলছি ইউনিফর্ম ভেলোসিটি, এখানে বলছি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এইবারে দেখো অ্যাক্সিলারেশন এফ এর ভ্যালু যদি থাকে তবেই তো এম এফটার ভ্যালু থাকবে, তাহলে আমার এটা যোগ হবে। এবার যদি আমার এরকম হতো ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে আমরা ত্বরণ মানে এফ মানে কি জানি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তার মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে আমার ধরো ভি টু মাইনাস ভি ওয়ান বাই, ধরো এরকম হবে যে ডিটি মানে টি টু মাইনাস টি ওয়ান, এরকম হবে। এটা আমি ডিটি রেখে দিচ্ছি। তার মানে ভেলোসিটি আগে একরকম ছিল, কিছুক্ষণ পরে আর একরকম হলো। তার মানে এটা তো আর ইউনিফর্ম ভেলোসিটি হতে পারে না। ইউনিফর্ম ভেলোসিটি মানে ভি ওয়ান সমান ভি টু, তার মানে ভি ওয়ান মাইনাস ভি টু এটা করলে, বা ভি টু মাইনাস ভি ওয়ান করলে এটা জিরো আসবে। তার মানে যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় তাহলে এফটা কত, জিরো। তাহলে এফটা যদি জিরো হয়ে যায় তাহলে এম এফ পার্টটা পুরো জিরো হয়ে যাবে, তাহলে ওজনের বৃদ্ধি হবে বলে মনে হবে না। সেই কারণে এইখানে আমরা ইউনিফর্ম ভেলোসিটিটা নিতে পারছি না। তাহলে ভেলোসিটির যখনই চেঞ্জ আসবে সময়ের সাপেক্ষে, তখনই সেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলছি, তখনই এফ এর ভ্যালুটা জিরোর বেশি হবে। তো সেইটা যখন হবে তখনই এমএফটা যোগ হতে পারবে, সেই জন্য আমরা এটা অ্যান্সার নেব সি, যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যদি আপওয়ার্ড উঠতে থাকে তখন আমার আপাত ওজনের বৃদ্ধি হবে। নেক্সট পয়েন্টে চলে যাব। 90 কোয়েশ্চেনটা বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ বিম, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ বিম অকার্স হোয়ার, কোথায় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হবে। এইটা আমাদের জিনিসটা প্রথমে মনে রাখতে হয় যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হয়। এইটার জন্য আমরা এই ছবিটাতে একটু চলে যাব। প্রথমের যে ছবিটা আজকে আমাদের ছিল 9 নম্বর কোয়েশ্চেনে, এইখানে দেখবে যে দেখো তিনটে ছবি দেখিয়েছি, দেখো তিনটে ছবির মধ্যে এটা পয়েন্ট লোড আছে, ইউডিএল আছে, ব্যারিং লোড আছে। এখানে দেখো সিআর ফোর সাইন চেঞ্জ করেছে এই পয়েন্টে, এখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হয়েছে। এখানে দেখো সিআর ফোর সাইন চেঞ্জ করেছে যেখানে, সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। এখানেও দেখো সিআর ফোর্স যেখানে সাইন চেঞ্জ করছে পজিটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু পজিটিভ, সেই সিআর ফোর সাইন চেঞ্জ করছে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। তাহলে এখানে পরীক্ষা আমাদের 90 কোয়েশ্চেনটা ছিল যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হবে, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হবে, যেখানে সিআর ফোর্স সাইন চেঞ্জ করবে, সিআর ফোর্স চেঞ্জ সাইন। সিআর ফোর্স মিনিমাম বা জিরো কিন্তু মারবো না, খেয়াল করে দেখতে হবে। এখানে সিআর ফোর্সের ভ্যালু কিন্তু এখানে জিরো হচ্ছে, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে মানে জিরো হচ্ছে এরকম বলতে পারবো না। এখানে সিআর ফোর্সের ভ্যালু বললে কিন্তু W/2 বা W/2 বলতে হবে, কিন্তু এখানে সিআর ফোর্স ডায়াগ্রাম সাইন চেঞ্জ করছে, এইটা পয়েন্ট। সিআর ফোর্সের ভ্যালু এখানে জিরো, এখানে জিরো নাকি এখানে জিরো নয়, এইটা ইম্পর্টেন্ট নয়। সিআর ফোর্স ডায়াগ্রাম যেখানে সাইন চেঞ্জ করবে সেখানে বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম পাবো, এইটা ছিল আমাদের কোয়েশ্চেন।
ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এইটা কিন্তু ক্যান্টিলিভারে ধরবো না, মানে এটা যখন বলছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ বিম মানে আমি এটাকে সিম্পল সাপোর্ট ধরবো। কেন কিনা আমরা জানি যে ক্যান্টিলিভার বিম যদি ধরতাম তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের ফিক্সড এন্ডেই শিয়ার ফোর্সও ম্যাক্সিমাম, বেন্ডিং মোমেন্টও ম্যাক্সিমাম। তাহলে সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় হবে? তখন ফিক্সড এন্ড বলতাম, কখন? যদি এটা ক্যান্টিলিভার বলতো। কিন্তু যখন আমাকে বিম বলছে তাহলে আমি এটাকে সিম্পল সাপোর্টে ট্রিট করবো এবং তখন শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করছে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে চলে যাবো 91-এর কোয়েশ্চেনটা। 91-এর কোয়েশ্চেন এখানে কি বলছে দেখো, বলছে দ্য বেন্ডিং মোমেন্ট অফ এ ক্যান্টিলিভার বিম অফ লেন্থ এল। তাহলে আমরা এটা এঁকে নেব, ক্যান্টিলিভার বিম লেন্থ এল। নেক্সট বলছে ক্যারিং এ গ্র্যাজুয়ালি ভ্যারিং লোড ফ্রম 0 অ্যাট ফ্রি এন্ড অ্যান্ড ডাব্লু পার ইউনিট লেন্থ অ্যাট ফিক্সড এন্ড। তাহলে 0 অ্যাট ফ্রি এন্ড অ্যান্ড ডাব্লু পার ইউনিট লেন্থ অ্যাট ফিক্সড এন্ড। তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার ডাব্লু, এটা ক্যারি করছে। এখন কি বের করতে হবে? বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। বেন্ডিং মোমেন্ট বের করতে হবে কোথায়? এইটা কোয়েশ্চেনটা ছিল এরপরে, বেন্ডিং মোমেন্ট অফ এ ক্যান্টিলিভার, এইটা বেন্ডিং মোমেন্ট অ্যাট ফিক্সড এন্ড, এইটা অ্যাট ফিক্সড এন্ড। এটা আমি একটু লিখতে মিস করে গেছি, বেন্ডিং মোমেন্ট ফিক্সড এন্ডে বের করতে বলেছিল। তো এখানে যদি আমরা শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম দেখি তাহলে আমাদের কি হবে? শিয়ার ফোর্স একটাই এখানে আছে, ধরো আমার এটা এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টেই আরে অ্যাক্ট করছে একাই, আর কোনো সাপোর্ট নেই ক্যান্টিলিভারে। তার মানে আর এ সমান হয়ে যাবে কত? টোটাল ডাউনওয়ার্ড লোড। তার টোটাল লোড কত? ট্রায়াঙ্গুলার এরিয়াটা নেব, তার মানে হাফ ভূমি উচ্চতা করবো, হাফ ইন্টু ডাব্লিউ ইন্টু এল, তার মানে কত হয়ে যাবে? ডাব্লিউ এল বাই টু। তার মানে আর এর ভ্যালু এখানে হয়ে যাবে ডাব্লিউ এল বাই টু। আর এ ইকুয়ালস হয়ে যাবে ডাব্লিউ এল বাই টু, হাফ ভূমি উচ্চতা করলে লোড ডায়াগ্রামের এরিয়াটাই হচ্ছে শিয়ার ফোর্স অ্যাট দ্যাট মোমেন্ট। এবার এখানে যদি দেখি আমরা তাহলে এটা কিন্তু স্কোয়ার প্যারাবোলা চলে আসবে, সেইটা কিন্তু এইটা দেখে বোঝা যাচ্ছে না। পরে যাচ্ছি, এসএফডি এটা হয়ে গেল। এবার যদি বিএমডি ড্র করি তাহলে বেন্ডিং মোমেন্ট ড্র করলে দেখা যাবে যে টোটাল ডাব্লিউ এল বাই টু এই লোডটা কোথা থেকে অ্যাক্ট করছে? এই ত্রিভুজটা সিজি থেকে অ্যাক্ট করছিল। তাহলে ডাব্লিউ এল বাই টু লোডটা যদি এইখান থেকে টোটাল হাফ ভূমি উচ্চতা করে ডাব্লিউ এল বাই টুটা এখানে সিজি থেকে অ্যাক্ট করে, তাহলে সেটা এই পয়েন্টে যদি আমি বেন্ডিং মোমেন্ট নিই, অ্যাট ফিক্সড এন্ডে বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। তাহলে এখানে যদি বেন্ডিং মোমেন্ট করি তাহলে এই লোডটা কত দূরে আছে এই পয়েন্ট থেকে? এইটা আমরা সবাই জানি যে এইটা এল বাই থ্রি হয়, আর যদি এটা অ্যাপেক্সের দিক থেকে হতো তাহলে এটা 2/3 এল হয়। এটা আমরা সবাই পড়েছি, ত্রিভুজের সিজিতে পড়েছি। তাহলে মোমেন্টটা এতে নিচ্ছি যখন, তখন এল বাই থ্রি ডিস্টেন্স গুণ হবে কত লোডের সাথে? এই টোটাল লোডটা এখানে অ্যাক্ট করছে ডাব্লিউ এল বাই টু। তাহলে ডাব্লিউ এল বাই টু ইন্টু এল বাই থ্রি, তাহলে আমার এখানে কত হয়ে গেল? ডাব্লিউ এল স্কোয়ার বাই সিক্স চলে এলো। ডাব্লিউ এল বাই টু টোটাল লোড এখানে ছিল, সিজিতে অ্যাক্ট করছিল, এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট চাইছি, তাহলে এ থেকে কত দূরে আছে? তাহলে এ থেকে এল বাই থ্রি দূরে আছে, তাহলে ডাব্লিউ এল স্কোয়ার বাই সিক্স। তাহলে এইটা আমাদের কীরকম হয়ে যাবে? এইটা হয়ে যাবে এইরকম। এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হয়, কারণ হচ্ছে ক্যান্টিলিভারে সবসময় হগিং মোমেন্ট আসে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ক্লিয়ার? তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এইটা কিন্তু স্কোয়ার প্যারাবোলা, আর এইটা হয়ে যাচ্ছে আমার কিউবিক প্যারাবোলা। এটা আমরা অলরেডি আগেও পড়েছি। আগে যখন দেখবে তোমাদের এইখানে এই কোয়েশ্চেনটা করেছিলাম, এই কোয়েশ্চেনটাতেও বলেছিলাম এখানে যে যখন ভ্যারিং লোড থাকবে তখন সিম্পল সাপোর্টেড বিম হলেও এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামে স্কোয়ার প্যারাবোলা এসেছিল, আর বেন্ডিং মোমেন্টে কিউবিক প্যারাবোলা এসেছিল। ঠিক সিমিলারলি ক্যান্টিলিভারের ক্ষেত্রেও কিন্তু একই থাকবে। তাহলে ডাব্লিউ এল স্কোয়ার বাই সিক্স আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের এটা ডি এরটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট পয়েন্টে চলে যাবো, 92 এর কোয়েশ্চেন। 92তে বলছে প্রপড ক্যান্টিলিভার অফ স্প্যান এল, প্রপ ক্যান্টিলিভার অফ স্প্যান এল। তাহলে এগেন আমরা একটা ক্যান্টিলিভার আঁকলাম যার স্প্যানটা হচ্ছে আমার এল। নেক্সট কি বলে দিয়েছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ক্যারি করছে ডাব্লু পার ইউনিট রান ওভার এন্টায়ার স্প্যান। তাহলে এন্টায়ার স্প্যানে ডাব্লু পার ইউনিট রান, তার মানে এটা যদি এল মিটার হয় তাহলে এখানে হবে ডাব্লু পার মিটার। এটা যদি এল মিটার হয় এটা ডাব্লু পার মিটার। এবার বলছে দ্য ভ্যালু অফ প্রপ রিয়াকশন টু কিপ দ্য বিম হরাইজন্টাল। তাহলে প্রপ ক্যান্টিলিভার বলেছে, তার মানে প্রপটা কোন পয়েন্টে সেটা বলে দেওয়া নেই, মানে আমাকে বুঝে নিতে হবে যে ফ্রি এন্ডেই প্রপিং করেছে, এখানে একটা ঠেকা মেরেছি যে আমার ক্যান্টিলিভারটা ঝুলে যাচ্ছিল বা যাতে ডিফ্লেকশন না হয়ে যায়, হরাইজন্টাল রাখতে চাই, সেই জন্য আমাকে এখানে একটা প্রপ করতে হয়েছে। তাহলে এইটা প্রপ রিয়াকশন। এবার কি বলেছে দেখো এখানে, দ্য ভ্যালু অফ প্রপ রিয়াকশন, এই পি এর ভ্যালুটা কত এইটাই আমাদের বের করতে হবে। তো প্রপ বিম প্রপ ক্যান্টিলিভার আমরা কীভাবে ক্যালকুলেট করি, এইটা আমাদের দুটো কেস মনে রাখতে হবে। আমরা একটু আগে এখানে পড়লাম, একবার মনে করো যে এইখানে দুটো কেস বলেছিলাম যে যদি আমার ফ্রি এন্ডে পয়েন্ট লোড থাকে তাহলে আমার ডিফ্লেকশন কত হয়? ডাব্লিউ এল কিউব বাই থ্রি আই, আর যদি টোটালটা ইউডিএল থাকে তাহলে কত হয়? ডাব্লিউ এল ফোর বাই এইটি আই। তাহলে ডাব্লিউ এল কিউব বাই থ্রি আই, এটা লোডটা ডাউনওয়ার্ড থাকলে হবে, যদি আপওয়ার্ড থাকতো তাহলে আপওয়ার্ডে ডিফ্লেকশন হতো, কিন্তু ভ্যালুটা কত? ওইটাই হতো ডাব্লিউ এল কিউব বাই থ্রি আই। তাহলে এইখান থেকে আমরা পি এর জন্য মনে রাখবো
যে ধরো এটা আমার এই পয়েন্টটার নাম দিচ্ছি, ধরো বিমটা এটা এ বি বিম, তাহলে বিটা ফ্রি এন্ড, তাহলে ওয়াই বি দুটো পাবো, ওয়াই বি একটা হচ্ছে আপওয়ার্ড পাবো, কার জন্য? ডিউ টু প্রপ, ডিউ টু প্রপ। তাহলে প্রপের জন্য আমরা এখনই কী শিখলাম? পয়েন্ট লোড থাকলে কি দেখলাম? যে ডাব্লিউ এল কিউব বাই 3EI, তাহলে এখানে লিখবো পি এল কিউব বাই 3EI। এইটা কেন আপওয়ার্ড দিয়েছি বোঝা যাচ্ছে, লোডটা আপওয়ার্ড অ্যাক্ট করছে, ডিফ্লেকশন আপওয়ার্ড হবে। আরেকটা বের করবো যে ওয়াই বি ডাউনওয়ার্ড, কিসের জন্য? এটা হচ্ছে ডিউ টু ইউডিএল। ইউডিএল এর জন্য হলে আমরা এখনই কী শিখেছি এখান থেকে দেখলাম? WL4/8EI। তাহলে এইটা আমরা মনে রাখবো যে স্মল WL4/8EI। এবারে প্রপ রিয়াকশন বের করার জন্য শর্ত হচ্ছে যে যদি আমি বিমটাকে হরাইজন্টাল রাখতে চাই, তার মানে প্রপের জন্য যা আপওয়ার্ড ডিফ্লেকশন আর ইউডিএল এর জন্য যা ডাউনওয়ার্ড ডিফ্লেকশন, এই দুটোকে ইকুয়াল হতে হবে। তাহলে নাও এইটাকে যদি আমি 1 আর এইটাকে যদি আমি 2 দিই, তাহলে 1 = 2, তাহলে 1 = যদি আমরা 2 করি, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, যে পি এল কিউব বাই 3EI ইকুয়ালস হয়ে যাচ্ছে স্মল WL4/8EI। তাহলে এখান থেকে আমরা কি কি ক্যান্সেল করতে পারি? দুদিক থেকে EI ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এল কিউবের সাথে L4 কেটে গিয়ে একটা এল পড়ে থাকবে, তাহলে এখান থেকে আমরা পি ইকুয়ালস কি পেয়ে যাচ্ছি? 3টাকে ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 3WL/8। তাহলে এইটা হয়ে গেল আমার প্রপ রিয়াকশন। প্রপের ভ্যালুটা কত ছিল? তাহলে 3WL/8, তাহলে বি এরটা অ্যান্সার হয়ে গেল আমাদের। ক্লিয়ার? আচ্ছা, 18টা কোয়েশ্চেন এসেছিল KMC 2018 স্ট্রেংথ অফ মেটেরিয়াল থেকে, 18টা কোয়েশ্চেন, খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন। নেক্সট চলে যাব 93তে, বলছে ডিফ্লেকশন অ্যাট দ্য ফ্রি এন্ড অফ এ ক্যান্টিলিভার সাবজেক্টেড টু কাপল এম অ্যাট ইটস ফ্রি এন্ড অ্যান্ড হ্যাভিং ইউনিফর্ম ফ্লেক্সুরাল রিজিডিটি EI থ্রু আউট ইটস লেন্থ। তাহলে এগেন আমরা একটা ক্যান্টিলিভার বলে দিয়েছি, বিমটা এঁকে নিলাম, স্প্যানটা আমরা এল দেখিয়ে দিচ্ছি। ফ্রি এন্ডে কি আছে? ডিফ্লেকশন অ্যাট ফ্রি এন্ড বের করতে হবে ক্যান্টিলিভার বিমের সাবজেক্টেড টু ক্যাপল এম। এমটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলেনি, সেই কারণে ডিফ্লেকশনটা ডাউনওয়ার্ড না আপওয়ার্ডও বলেনি। তাহলে আমরা এখানে একটা এইরকম আমি একটা যে কোনো ক্লক বা অ্যান্টি ক্লক একটা কাপল বা মোমেন্ট একটা এম দেখিয়ে নিয়েছি যে এটা আমার অ্যাক্ট করছে। তাহলে এইটাতে আমরা যখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, আমাদের এখানে মনে রাখার বিষয় যে কাপল বা মোমেন্ট থাকলে সেইটা কিন্তু কোনো লোডের মতন নয়, আর লোড যদি না থাকে তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আসবে না। সেই কারণে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা লাইন হয়ে গেল, কারণ এখানে আর কোনো পয়েন্ট লোড ইউডিএল যদি থাকতো তাহলে আসতো, কিন্তু যেহেতু কোনো পয়েন্ট লোড ইউডিএল ইউভিএল এসব কিচ্ছু নেই, শুধুমাত্র মোমেন্টের জন্য কোনো বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে না। তাহলে এটা একটা লিনিয়ার পেলাম, লাইন একটা জাস্ট। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি দেখি, তাহলে এখানে দেখতে হবে কি মোমেন্ট তৈরি করছে, এটা হগিং মোমেন্ট তৈরি করছে। তাহলে এটা যদি আমার 0 অ্যাক্সিস হয়, তাহলে তার থেকে নিচে পাবো কত ভ্যালু পাবো? এম। যে কোনো জায়গায় বেন্ডিং, যে কোনো জায়গায় মোমেন্ট কত পাবো? এম পাবো। তার মানে এখান থেকে এই ভ্যালুটা দ্যাট ইজ হচ্ছে এম, এই ভ্যালুটা হচ্ছে এম, এদিকেই বলি বা এদিকেই বলি দ্যাট ইজ এম। আর এই স্প্যানটা কত ছিল? এল ছিল। তাহলে এইটা যদি আমাদের হয়ে যায় যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটা রেক্ট্যাঙ্গেল এসছে। এইবার আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি আমরা এখানে এই ফ্রি এন্ডে যদি আমাকে স্লোপ বের করতে দিত, ধরো আমার এই পয়েন্টের নামটা আমি দিচ্ছি বি, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, বিটা হচ্ছে ফ্রি এন্ড, তাহলে আমাকে যদি থিটা বি বের করতে দিত, তাহলে আমরা এখানে মনে রাখবো যে বিএমডি এরিয়া ডিভাইডেড বাই হচ্ছে ইআই হতো। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এরিয়া কত বলো এখানে? এটা এম, আর এটা হচ্ছে লেন্থ এল, তাহলে এমএল, তাহলে ML/EI এইটা হয়ে যাচ্ছে থিটা বি, স্লোপ যদি বের করতে দিত। এবারে বের করতে দিয়েছে আমাদের ওয়াইবি, ডিফ্লেকশনটা বের করতে দিয়েছে, তাই না? ডিফ্লেকশন বের করতে দিয়েছে, মানে আমরা যদি দেখি যে মোমেন্টের কারণে বিমটা এইভাবে বাঁকতে চাইছে, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট যদি টানতাম, তাহলে এইখানে যেটা তৈরি হতো সেটা হচ্ছে থিটা বি, আর এই পয়েন্টটা কতটা নেমে যেত সেইটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ওয়াইবি ডিফ্লেকশন। তাহলে ওয়াইবিটা যখন আমাকে বের করতে হচ্ছে, তখন আমাকে কি মনে রাখতে হবে যে এই যে BMD/EI করেছিলাম, এখানে মনে রাখতে হবে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কি নেব? মোমেন্ট নেব ফ্রি এন্ড থেকে। তাহলে মোমেন্ট অফ BMD এরিয়া বাই হচ্ছে আমার EI। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে এরিয়াটা কত ছিল আগে? M/L। এইখান থেকে ফ্রি এন্ড থেকে মোমেন্ট নিচ্ছি, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, এর সিজির দূরত্ব কত হবে? এটা L/2 হবে। তাহলে আমি এখানে বসালাম L/2 বাই নিচে EI যেমন আছে থাকছে। তাহলে এখান থেকে আমার হয়ে গেল ভ্যালুটা ML²/2EI। তাহলে আমরা এরটা অ্যান্সার করব। ক্লিয়ার? তাহলে ডিফ্লেকশন চেয়েছিল ফ্রি এন্ডে, একটা ক্যান্টিলিভার বিমের সাবজেক্টেড টু কাপল বলেছিল এম এর ফ্রি এন্ড, তাহলে ইউনিফর্ম ফ্লেক্সুরাল রিজিডিটি EI থ্রু আউট লেন্থ বলে দিয়েছিল। তাহলে ফ্রি এন্ডে আমাদের ডিফ্লেকশন কত হয়ে যাচ্ছে? ML²/2EI। নেক্সট পয়েন্টে চলে যাবো এরপর 94 এর কোয়েশ্চেনটা, যে স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ মেম্বার। আচ্ছা, স্ট্রেন এনার্জি স্টোরড
এই স্ট্রেন এনার্জি মানে আমরা কি জানি? স্ট্রেন এনার্জি মানে হচ্ছে যে একটা বডিতে দেখা যাচ্ছে যে ইলাস্টিক লিমিটের মধ্যে আমি যদি তাকে স্ট্রেন করি তাহলে কিছুটা এনার্জি তার মধ্যে স্টোর হয়ে থাকে। যখন আমরা সেই এনার্জিটাকে মানে সরিয়ে নেব তখন সেটা কিছু ওয়ার্ক ডান করার ক্ষমতা পাবে। যেমন ধরো তীর ধনুকে যেমন একটা তীর লাগিয়েছি বা গুলটিতে একটা ঢিল মারছি, ধরো আমার মাথাটা ফাটিয়ে দেবে বলে কেউ ধরো গুলতিতে একটা ঢিল বেঁধেছে, এবার যে গুলটিটা টানছে তার মানে একটা এনার্জি স্টোর হলো, যেই মাত্র রিলিজ হবে তার জন্য একটা ওয়ার্ক ডান করবে এবং ওখানে যে ঢিলটা ছিল সেটা সামনের দিকে ছিটকে বেরিয়ে যাবে। তাহলে এই যে ওয়ার্ক ডান করার ক্ষমতা যখন লোডটা রিমুভ করছি তাকে বলি রেজিলেন্স, আর যে এনার্জিটা স্টোর হয়েছিল তার নাম হচ্ছে স্ট্রেন এনার্জি। এইখানে স্ট্রেন এনার্জিতে আমাদের এখানে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে গ্র্যাজুয়াল অ্যাপ্লাইড লোড আছে, সাডেনলি অ্যাপ্লাইড লোড আছে, এগুলোর অনেক কিছু কেস আছে। তো এই কোয়েশ্চেনটা অনুযায়ী তো এত কিছু মানে এখানে এখন ঢুকবো না। আপাতত যেটুকু মনে রাখবে যে এইটা আমরা পড়ছি যেটা সেটা আপাতত গ্র্যাজুয়ালি অ্যাপ্লাইড লোডের জন্য পড়ছি। তাহলে সেখানে আমরা একটু ছবিটা দেখে নিই কীরকম হবে। মানে আমরা কি করি এখানে আমরা মনে রাখি যে হাফ ইন্টু লোড ইন্টু ডিফ্লেকশন, মানে আমরা এইদিকে নিই ডিফরমেশন ডেল এল আর এইদিকে নিই হচ্ছে আমাদের লোড। লোড মানে আমরা কি দেখাবো এখানে আমরা পি দেখাতে পারি, পি লোড। তাহলে দেখা যাচ্ছে যে এইটা যাচ্ছে এরকম, তাহলে মানে প্রথমে তখন গুলটিতে টান মারিনি তখন ফোর্স অ্যাপ্লাই করিনি, জিরো ফোর্স ছিল, তখন গুলতিটা বড়ও হয়নি গার্ডারটা, তাহলে তখন ডেল এলও জিরো ছিল। এবার যত ফোর্স বাড়াচ্ছি গুলতিটাকে যত টানছি যত ফোর্স বাড়াচ্ছি তত দেখা যাচ্ছে যে ডিফরমেশনটাও বাড়ছে। তো একটা সার্টেন পয়েন্টে আমরা যদি এটা কনসিডার করি যে এই জায়গায় কত লোড অ্যাপ্লাই হয়েছে তাহলে আমি পাবো এই ভ্যালুটা লোড অ্যাপ্লাই করেছি তখন আমার এই পরিমাণ ডেল্টা এল হয়েছে। তাহলে এইখান থেকে এর যে এরিয়াটা বেরিয়ে আসে এই এরিয়াটাকেই বলা হয় স্ট্রেন এনার্জি। তাহলে এখান থেকে যদি স্ট্রেন এনার্জি ইউ সমান লিখি তাহলে বলবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু পি ইন্টু ডেল এল, এটা লিখতে পারি। তো এইখান থেকে এবার আমরা জানি আবার যে আবার দেখো আমরা এখানে পড়েছি যে স্ট্রেস সমান লোড পার ইউনিট এরিয়া। এখান থেকে যদি আমরা রিপ্লেস করি তাহলে পি এর জায়গায় কি বসাতে পারি যে পি ইকুয়ালস বসাতে পারি সিগমা ইন্টু এ। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম হাফটা যেমন আছে থাকলো, পি এর জায়গায় বসিয়ে দিচ্ছি সিগমা এ ইন্টু, আচ্ছা এবারে যে ডেল এল আসছে, ডেল এল মানে আবার আমরা কি জানি দেখো যে ডেল এল সমান আমরা কি পড়েছি বলো যে স্ট্রেন সমান আমরা বলতে পারি যে ডেল এল বাই এল, এটা বলতে পারি স্ট্রেন সমান ডেল এল বাই এল। তাহলে ডেল এল সমান আমরা কি বলতে পারি, ডেল এল সমান বলতে পারি স্ট্রেন ইন্টু লেন্থ, চেঞ্জ ইন লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ বা চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ সমান স্ট্রেন, সেখান থেকে আসছে ডেল এল সমান স্ট্রেন ইন্টু লেন্থ। তাহলে ডেল এল এর জায়গায় আমরা এখানে বসিয়ে দিচ্ছি স্ট্রেন ইন্টু লেন্থ। এইটা যদি পুট করি তাহলে হাফটাকে আমরা কি করলাম 0.5 করে দিলাম। আচ্ছা সিগমাটা যেমন আছে স্ট্রেস রেখে দিলাম, এই ই সাইলন স্ট্রেন রেখে দিলাম, পড়ে থাকলো কে এ আর এল। তাহলে এরিয়া ইন্টু লেন্থ, ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ যদি বলি, ধরো আমার একটা এরকম মেটেরিয়াল আছে, তাহলে এটা যদি আমার এরকম একটা সিলিন্ড্রিক্যাল বডি হয় তাহলে এটার ক্রস সেকশন এরিয়া ইন্টু যদি লেন্থ করি তাহলে এল, আর এটা যদি এ হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে ভলিউম, এ এল সমান কি লিখতে পারবো ভলিউম এরিয়া ইন্টু লেন্থ। তাহলে এইটার জায়গায় আমরা ভলিউম পুট করছি 0.5 ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে, সি এরটা, যে স্ট্রেন এনার্জি স্টোরড ইন এ মেম্বার গিভেন বাই হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন ইন্টু ভলিউম। ক্লিয়ার? আচ্ছা নেক্সট পয়েন্টে চলে যাবো 95-এর কোশ্চেন। এটাই কেএমসি 2018 লাস্ট কোশ্চেন। ফিক্সড এন্ড মোমেন্ট চেয়েছে ফিক্সড বিমের, কিন্তু কি লোড আছে না আছে বলেনি। তাহলে এটা আমরা দুটো কেস পড়ে নেব। একটা হচ্ছে আমার যদি মাঝখানে যদি পয়েন্ট লোড থাকতো ক্যাপিটাল ডাব্লু, বোথ এন্ড ফিক্সড, স্প্যান কত, স্প্যান হচ্ছে আমার এল। আচ্ছা এই যে কোনো দিক থেকে একটা L/2 দেখালাম, মানে ডাব্লুটা সেন্টারে অ্যাক্ট করছে। আর একটা ফিক্সড বিম আঁকবো, সেখানেও আমি স্প্যান এল দেবো। এবার এখানে কি করব, টোটালটাতে দেখা যাচ্ছে যে স্মল ডাব্লু পার ইউনিট রান বা ইউনিট মিটার, 1 মিটারে স্মল ডাব্লু অ্যাক্ট করছে, স্প্যানটা এল মিটার। এইটা যদি আমার দুটো ছবি হয় তাহলে এইখান থেকে আমাদের কম্বাইন যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা বেরিয়ে আসবে সেইটা হচ্ছে এই ভ্যালুটা আসবে আমার হচ্ছে এই রকম। এটা কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট বিএমডি, রেজাল্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ফিক্সড ইন মোমেন্ট এইটার ভ্যালু আর এইটার ভ্যালু, এইটা আমরা এখান থেকে মনে রাখবো। কি মনে রাখবো, কি করে করতে হয় আমি বলছি। বের করতে হয় কিভাবে, যে এরিয়া দুটোকে এক করতে হয়। মানে ধরো আমার এইটাকে যদি আমি এ পয়েন্ট বলি, এটাকে যদি বি পয়েন্ট বলি, এটাকে সি বলেছি, তাহলে এটাকে আমি বলতে পারি এম বি, ফিক্সড এন্ড মোমেন্ট অ্যাট বি এম বি, এইটুকুকে বলতে পারি এম এ। এখানে এম এ সমান এম বি হবে, কারণ হচ্ছে সিমেট্রিক্যাল লোডিং আছে। আর এই ভ্যালুটা আমরা জানি যে এটা WL/4 হয়, যখন সিম্পল সাপোর্টেড বিম হয় তখন আমার ট্রায়াঙ্গুলার পাই, এটা WL/4 হয়। এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে এই দুটো এরিয়াকে সমান করতে হয়, মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা সমান হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়াটা। রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার নাম হচ্ছে ফিক্সড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডিউ টু ফিক্সিং মোমেন্ট, আর ট্রায়াঙ্গুলারটার নাম হচ্ছে যে ফ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ডিউ টু লোড অনলি। তাহলে এই দুটোকে যদি ইকুয়েট করি তাহলে আমার এখান থেকে বলো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত, তাহলে আমি ধরে নিচ্ছি এম বি ইন্টু এল, এটা লেন্থ এল আর এটা এম বি ইন্টু এল,
সমান ত্রিভুজটার এরিয়া কত হবে হাফ ইন্টু এল ইন্টু উচ্চতা, তাহলে হাফ ভূমি হচ্ছে এল, উচ্চতা হচ্ছে WL/4। এটা যদি করি তাহলে দেখো এল কাটিয়ে দিলাম, তাহলে এখান থেকে এমবি কি বেরিয়ে আসছে WL/8। তার মানে এমবির ভ্যালুটা, এই ভ্যালুটা কত হয়ে গেছে এখানে WL/8, আর এটা ছিল WL/4, তাহলে WL/4 মাইনাস WL/8, তাহলে নেট পজিটিভ বেন্ডিং মোমেন্ট এই ভ্যালুটা কত পড়ে থাকবে, এটাও WL/8 হয়ে যাবে। আমাকে কোয়েশ্চেনটা কি চাইছে ফিক্সড এন্ড মোমেন্ট, তাহলে ফিক্সড এন্ড মোমেন্টের ভ্যালু হচ্ছে WL/8, WL/8 এখানে আছে, তাহলে এটা আছে, তাহলে এইটা নেব। তাহলে এটা কি ধরে যে মাঝে পয়েন্ট লোড আছে সেইটা ধরে, যদি আমার এখানে এইটা থাকতো তাহলে তার জন্য কি হতো এখানেও আমার ফিক্সড এন্ড মোমেন্টটা এইটাই আসতো, কারণ সিমেট্রিক্যাল লোডিং এগেন সেন্টারের রেসপেক্টে সিমেট্রিক্যাল বোথ। তাহলে এইখানেও আমি এটাকে ধরো লিখলাম, এখানে MB লিখলাম, এটা নাম দিয়েছি B, এটা A, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার C। এবার এখানে যদি দেখি এখানে আমাদের কি এসেছিল এরকম প্যারাবোলিক এসেছিল, ইউডিএল থাকলে আমরা জানি প্যারাবোলিক আসে, তখন এই ভ্যালুটা আমরা কত নিই, এই ভ্যালুটাকে নিই WL²/8 নিই, এই ভ্যালুটা এটা জানি। তাহলে এখান থেকে সেম করবো আবার, রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত MB ইন্টু L সমান, এইটা যখন আমাদের তোমার ইনক্রিজিং প্যারাবোলা তার এরিয়া হচ্ছে 2/3 ভূমি উচ্চতা, 2/3 ইন্টু ভূমি L, উচ্চতা হচ্ছে WL²/8। এইটা যখনই করলাম তাহলে এগেন এল কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো 2 এর সাথে কাটো 4, তার মানে হয়ে যাচ্ছে WL²/12, তার মানে এমবির ভ্যালু হয়ে যাচ্ছে WL²/12। এবার যদি দেখি যে এই নেট পজিটিভ বেন্ডিং মোমেন্ট এই ভ্যালুটা কত, মানে এটা অ্যাকচুয়ালি কীরকম হয় ডায়াগ্রামটা, এইটা নেগেটিভ, এটা নেগেটিভ, আর এটা পজিটিভ, মানে এইটুকুই নেট পড়ে থাকবে, বাকি নিচেরটা কি হয় ওটা নিউট্রালাইজ হয়ে গেছে বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ জোনের জন্য। এখানেও সিমিলার, এই পার্টটা নেগেটিভ, এই পার্টটাও নেগেটিভ, আর এই পার্টটা পজিটিভ। এখন যদি আমাকে বলতো যে ইউডিএল আছে ফুল স্প্যানে, তাহলে এখন ফিক্সড এন্ড মোমেন্ট কত, তাহলে তখন আমরা এইটা মারতাম WL²/12 করতাম। এবার যদি বলে যে এখানে নেট পজিটিভ বেন্ডিং মোমেন্ট কত, সিম্পল সাপোর্টের মাঝে পয়েন্ট লোড, এই সিম্পল সাপোর্ট ফিক্সড এন্ডের মাঝে পয়েন্ট লোড, তাহলে WL/8 মারতাম। এখন যদি এইখানে চাই এই ভ্যালুটা কত, তাহলে আমরা কি করবো WL²/8 মাইনাস WL²/12, তাহলে WL²/8 মাইনাস করবো WL²/12, তাহলে 24 নিয়ে এসো, তাহলে 3 - 2 WL², তার মানে আমার এটা হয়ে যাচ্ছে WL²/24, তার মানে এই ভ্যালুটা WL²/24। তাহলে এটা হচ্ছে নেট পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে এখানে নেট পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এটা নেট পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এই দুটো। ফিক্সড এন্ড মোমেন্ট মানে এখানে এইটা, এখানে এটা, দেখো L² দিয়ে তো কোনো অপশান নেই, তাহলে আমাকে এই কোয়েশ্চেনটা যখন বলেও দেয়নি যে এটা ইউডিএল আছে না কি আছে, তাহলে আমরা এটা বুঝে নেব যে এটা আমার পয়েন্ট লোড ছিল। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মোটামুটি কেএমসি 2018 থেকে যে 18টা কোয়েশ্চেন ছিল সেটা হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা আবার অন্য একটা সালের কোয়েশ্চেনে ঢুকবো। ধন্যবাদ।